আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সময়টা এখন দুপুর 2:08। চৌধুরীবাড়ির কারোরই এখনো খাওয়া হয়নি। ওই সোনাফুফোর জন্য ছেলেটা আসলে সবাই একসাথে খাবে। মীরা আজ শাড়ি পরেছে, তুলি নিজ হাতে তাকে সাজিয়ে দিয়েছে। নতুন বউ বলে কথা। টেবিলে খাবার সাজাচ্ছে মীরা, তুলি আর বুশরা। শান্তি চৌধুরী এখনো পর্যন্ত ঘর থেকে বেরোননি। কলিং বেলের শব্দে লাফিয়ে ওঠে বুশরা, এক ছুটে দরজা খুলতে চলে যায়। ঘরে বসে ল্যাপটপে একটা মেল দেখছিল তুর্য। কলিং বেলের শব্দে তার বুঝতে অসুবিধা হয় না যে স্যাঁচড়াটা চলে এসেছে। হ্যাঁ, তুর্যর কাছে তানহার সুপাপা স্যাঁচড়াই বটে, যে ছেলে তার প্রত্যেকটা জিনিসে নজর দেয়, এমনকি তার অনুপস্থিতিতে সেগুলো নিয়েও নেয়। সেই ছেলেকে স্যাঁচড়া বলাই যায়। দরজা খুলেই একটা সুদর্শন ছেলেকে দেখতে পাই বুশরা। তার চোখে রয়েছে কালো রঙের সানগ্লাস, হাতে ব্যান্ডের কালো রঙের ওয়াচ, ব্লু জিন্সের সাথে অফ হোয়াইট শার্ট, কাঁধে একটা মাঝারি সাইজের ব্যাগ। ছেলেটা তার সিল্কি চুলগুলো হাত দিয়ে সেট করছে বারবার। ভাইয়া বলে ছেলেটার উপরে ঝাঁপিয়ে পড়ল বুশরা। ছেলেটা দুপা পিছিয়ে গেল তার উপরে এভাবে পড়াতে, অতপর হেসে ফেলে শব্দ করে। এই পাগলি, ভেতর যেতে দিবি না? দুদিকে মাথা নাড়ি বুশরা, যেতে দেবে না সে। এভাবেই ভাইয়ের গলায় ঝুলে থাকবে। আবারও হেসে ফেলে ছেলেটা। ওভাবে ভিতরে ঢোকে বোনকে নিয়ে। তাদের পিছন পিছন ঢোকে তুহিন আর জাহিদ চৌধুরী। এর সবই ভিতর থেকে দেখছিল তুলি, মীরা আর সিঁড়ি দিয়ে নামতে থাকা তুর্য। মীরা ব্যতীত সবাই জানতো বুশরার রিয়াকশন এমনই হবে। অনেকদিন পর ভাইয়াকে পেয়েছি কিনা, এমন তো হবেই। তবে মীরার ছোট্ট মাথায় কিছুই ঢুকছে না। বুশরা ছেলেটাকে বলছে ভাইয়া, আর দেখে বোঝা যাচ্ছে মেয়েটা তার ভাইয়াকে খুব করে মিস করেছে। কিন্তু ছোট মাথায় এত ভাবতে হবে না তোমায়, এটা বুশরার নিজের ভাই শুভ। পাশ থেকে বলে তুলি। তুলির কথায় আরো অবাক হয় মীরা। সে জানতো তুর্যরা দুই ভাই এক বোন, তাহলে এটা আবার তার ভাবনার মাঝে তুর্যের গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। বুশরা ছাড়, এবার ওকে ফ্রেশ হতে দে, খিদে পেয়েছে তো সবার, ওকে দেখেই ক্লান্ত লাগছে। তুর্যের কথাই ভাইকে ছেড়ে দেয় বুশরা, অতঃপর নাক টেনে বলে, যাও ফ্রেশ হয়ে নাও, তোমার সাথে খাবো বলে আমরা কেউ খাইনি এখনো। এতক্ষণ নিঃশব্দে কান্না করছিল বুশরা। বুশরার চোখের পানি মুছে দিয়ে কপালের একপাশে একটা চুম্বন এঁকে দেয় শুভ। অতঃপর এদিক সেদিক তাকিয়ে বলে, মামি আর আমার ছোট মাটাকে দেখছি না কেন? তুলি আর মীরা রান্নাঘরের দিকে তাকায়। এখনো শুভর চোখে পড়েনি তারা। তুলি সামনের দিকে এগিয়ে আসতে আসতে বলে, তোমার দুই মাই এখন ঘুমে। একজন সেই ভোরে উঠে সারাক্ষণ টলছিল, তাই তাকে খাইয়ে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর মা তো ওনার মাথা নিয়ে উঠতেই পারছে না। এবার আমি চলে এসেছি, সব ঠিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, কেমন আছো ভাবিমণি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? এখানে আসার আগেই খারাপ ছিলাম, তবে এখন খুব ভালো লাগছে। আচ্ছা যাই, ফ্রেশ হয়ে আসি। তুর্যর আবার খিদে পেয়েছে খুব। বলেই হেসে দেয় শুভ। অতঃপর সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে আচমকা তুর্যকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস ভাই? ভালো। গম্ভীর স্বরে বলে তুর্য। এ লোকটা আসলেই খারাপ। সে না হয় তার কিছু হয় না, কিন্তু তুলি পুপু তো বলো যে ছেলেটা তাদের ভাই। মনে মনে কথাগুলো ভেবে মুখ বাঁকায় মীরা। মাহিরের রুমের বারান্দায় চুপটি করে বসে আছে মিলি। কোনো রকম নরণচরণ দেখা যাচ্ছে না তার মধ্যে, নড়লেই যে মুশকিল। মাহির যে তাকে হুমকি দিয়েছে, এক চুলো যদি সে নড়ে তবে তার কপালে খারাপই আছে বলে সাও নিতে গেছে সে। আর মিলিও তার কথা অক্ষরে অক্ষরে পালন করছে। তাই তো পুতুলে নাই এখনো বসে আছে। মিলি এদিকে আয়। ওয়াশরুম থেকে বেরিয়ে মাহির তাকে ডাক দেয়। মিলির মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা যায় না। সে আগে নেই চুপটি করে বসে থাকে। এতে রেগে যায় মাহির, কিন্তু রাগের মাথায় কিছু করতে সে নারাজ। সে চায় না আর কোনো দূরত্ব, তাই রাগটাকে সামলে নিয়ে আবারও ডাকে, জান তুই আসবি নাকি আমি কোলে করে নিয়ে আসবো?
মাহিরের যান সম্বোধনে রেগে যায় মিলি। অতঃপর বসা থেকে উঠে পড়ে। লোকটাকে আজকে কিছু করা কথা শোনাবে। কি পেয়েছেটা কি সে? যখন যা ইচ্ছে হবে তাই করবে। সামনের জন কি চাই সেটা একবারের জন্য ভাববে না। যতটা না রাগ নিয়ে এসেছিল তার দ্বিগুণ লজ্জায় পড়ে যায় মিলি। মাহিরের কোমরে একটা টাওয়েল পেঁচানো আর একটা হাতে ধরা, চুল মোছা হয়নি তার। মাথা থেকে ফোঁটা ফোঁটা জলকোনা ঘাড় চিবুক পেয়ে শরীরে মিশছে। তা দেখে একটা শুকনো ঢোক গেলে মিলি। তার হাওয়া টাইট, নিজের জায়গা থেকে এক চুলও নড়তে পারছে না সে, শুধু নয়নজোড়া এদিক সেদিক করছে। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন জান? বলে মাহির বিছানার একপাশে পা ঝুলিয়ে বসলো। অতঃপর আবারও ইশারায় তাকে ডাকলো। এক পা করে মাহিরের সামনে গিয়ে দাঁড়ালো মিলি, বেশ দূরত্ব বজায় রেখে। তবে সেই দূরত্ব ছিল অল্পক্ষণের জন্য। এক নিমিষে মাহির তার লম্বা হাত বাড়িয়ে মেয়েটার কোমরের একপাশে টান দিয়ে দূরত্ব ঘুচিয়ে দিল। অতঃপর আর এক হাতে থাকা টাওয়ালটা মিলির কাঁধে রেখে দু হাত দিয়ে তাকে জড়িয়ে ধরল। নে মাথাটা মুছে দে ঝটপট। মাহিরের এরূপ কাণ্ডে মিলির সারা শরীর মিকি রোগী নাই কাঁপুনি উঠতে নিলে নিজেকে সামলে শক্ত হয়ে দাঁড়ায়। অতঃপর কাঁধ থেকে টাওয়ালটা নিয়ে মাহিরের চুল মুছে দেয়। মেয়েটাকে দেখে বোঝার উপায় নেই আদৌ সে বিরক্ত কিনা। একদম চুপচাপ, অনুভূতিহীন কাঠের পুতুল মনে হচ্ছে মাহিরের কাছে। মিলি, আস্তে করে ডেকে ওঠে মাহির। কোনো রকম উত্তর না দিয়ে মাহিরের দিকে তাকাই মিলি, সেটাও খুব অল্প সময়ের জন্য। অতঃপর চোখ সরিয়ে নেয়। মিলি বোঝার চেষ্টা কর, সবকিছু ঠিক করে নিতে চাই আমি, শুধুমাত্র তোর কথা ভেবে সেদিন। ব্যাস, অনেক ভেবে ফেলেছো তোমরা আমার জন্য। এবার আল্লাহর ওয়াস্তে আমাকে একা ছেড়ে দাও। আমার নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে দাও। দয়া করে নিজেদের সিদ্ধান্তগুলো আমার উপর আর চাপিয়ে দিও না। মিলির সারা শরীরে যেন নাম না জানা মহাশক্তি এসে ভর করেছে। তাই তো মাহির বলিষ্ঠ হাত দুটো এক ঝটকায় দূরে সরিয়ে চলে গেল। গন্তব্য হয়তো নিজের রুম। মিলির বলা প্রত্যেকটা কথা এখনো পর্যন্ত মাহিরের বুকের বাম পাশে ছুরি নাই খোঁচাচ্ছে। আখি জোড়া তার জ্বালা করছে। সে কি কাঁদছে? না না, ছেলে মানুষদের কাঁদতে নেই, দুর্বল হতে নেই। নতুবা সামনের জনকে কিভাবে সামলাবে? পারসমান অভিমানী বা ভাঙবে কিভাবে? চোখ বুঝে বড় বড় দুটো শ্বাস নেই মাহির। অতঃপর বিড়বিড় করে বলে, খুব কষ্ট দিয়ে ফেলেছি তোকে, আর না জান। এবার তোর সুখের পালা, দেখিস সুখের চাদরে মুড়িয়ে রাখবো তোকে। চৌধুরী পরিবারে মীরা তুলি ব্যতীত সকলে একসাথে খেতে বসেছেন টেবিলে। বাড়ির বউ দুটোকেও বাদ দিতে চাননি তারা। তবে তুলি আবদার করে বসে, শারমিরা তাতে বেড়ে খাওয়াবে, তাই আর না করেনি। এখনো পর্যন্ত তুর্য মীরাকে খেয়াল করেনি। সে কোনো দিকে না তাকিয়ে এক নাগারে খেয়ে চলেছে। হঠাৎ তার নাকে ভেসে আসে রাতে পাওয়া সেই মেয়েলি মিষ্টি গন্ধটা। আবেশে চোখের পাতা দুটো বন্ধ হয়ে যায় তুর্যর। তার বুঝতে বাকি থাকে না এই গন্ধের উৎস কোথায়। মুচকি এসে চোখ খুলে পাশে তাকাতেই দেখতে পাই লাল টুকটুকে শাড়ি পরিহিতা মীরাকে। টানা টানা চোখে হালকা করে কাজল পরা, কপালের মাঝখানে ছোট্ট একটা টিপ। প্রতিদিনের মতোই কানে ছোট ছোট একজোড়া কানের, গলায় পাতলা চেন। ব্যাস, এতেই মেয়েটাকে অপরূপ লাগছে। তবুও তুর্যের কাছে মনে হচ্ছে কোথাও একটা কমতি আছে মেয়েটার মুখে। এই তো পেয়েছে। মেয়েটার মুখের হাসিটা এখন গায়েব, কিন্তু কেন? সেই হাসির অনুসন্ধান করতে গিয়ে দেখে মেয়েটার কেমন ফ্যাকাশে মুখ নিয়ে তার দিকে একবার তো নিজের হাতের দিকে আরেকবার তাকাচ্ছে। মীরার দৃষ্টি অনুসরণ করে তার চোখ মুখ শক্ত হয়ে যায়। সে দেখে মীরার ডান হাতটা শুভ, বাঁ হাতের মুঠোয় নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। চোখে মুখে তার হাজারো মুগ্ধতা। আর বাড়ির সবাই অবাক হয়ে দেখছে শুভর কাণ্ড। আচমকা বসা থেকে উঠে পড়ে শুভ। অতঃপর মীরার সামনে সোজা হয়ে দাঁড়ায়। তখনও মীরার হাত শুভর হাতের মুঠোয় বন্দি। I can't believe the red rose. You are my white rose. White rose, can I hug you once? উত্তেজিত হয়ে বলা শুভর কথাই কেঁদে ফেল মীরা। এদিকে তুর্যর মাথা ফেটে যাচ্ছে রাগে।
এই মেয়ে এত সাজার সাহস পাই থেকে? একে তো পরে দেখে নেবে তুর্য, এখন সে শুভকে দেখবে। বসা থেকে উঠে পড়ে তুর্য, এক ঝটকায় শুভর হাতের মুঠো থেকে মীরার হাতটা ছাড়িয়ে এক পাশ থেকে তাকে জড়িয়ে ধরে। অতঃপর শুভকে উদ্দেশ্য করে হিসিয়ে বলে, দূরে থাকবি এর থেকে, বউ আমার। এক মুহূর্ত আর দাঁড়ালো না তুর্য, ওভাবে মীরাকে এক পাশ থেকে জড়িয়ে হাঁটা হলো নিজেদের রুমের উদ্দেশ্যে। মীরা তুর্যর দিকে তাকিয়ে দেখে রাগের চোটে লোকটার ফর্সা মুখটাও পুরো লাল হয়ে গেছে, জল তার শক্ত। তুর্য শুভকে বলা কথাটা তার একদমই খারাপ লাগেনি, বরং বেশি ভালো লেগেছে। এদিকে শুভর মুখখানা দেখার মতো হয়েছে। এখনো পর্যন্ত সবাই তার দিকে তাকিয়ে আছে, বেশ অস্বস্তি লাগছে তার। এবার জাহিদ চৌধুরী ওনার মুখ খোলেন। এসব কি ধরনের আচরণ বেটা? তোমার থেকে অন্তত এসব আশা করিনি। মামার কথায় শুভ নিজের মুখটা আরো করুণ করে ফেলে, অতঃপর বলে, আই এম সরি মামা, কিন্তু তোর যে সব কি বলে গেল? ওর বিয়ে মানে? হোয়াইট রোজকে দেখে তো মনে হচ্ছে 18ই হয়নি। শান্ত স্বরে বলে তুহিন। মনটা খারাপ হয়ে যায় শুভর এসব শুনে। আর কিছু খেতে পারে না সে। সবার দিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করে উঠে পড়ে চেয়ার ছেড়ে, অতঃপর বলে, আমার খাওয়া শেষ, ওপরে যাচ্ছি। কেমন তো লাগছে খুব? এতক্ষণ যাবৎ যা কিছু হলো সবটা নীরব দর্শকের মতো দেখছিল তুলি, বর্ষা ও শান্তি চৌধুরী। তবে তিনি আর চুপ করে থাকতে পারলেন না। স্বামীর উদ্দেশ্যে অনাসে লম্বা বাণী শুরু করে দিলেন। দেখেছো মেয়েটা কেমন বেয়াদব? ছেলেটা আমার আসার মাত্রই কেমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিল। আর তো আর সোনার বাবাটা আমার ঠিকঠাক খেতেও পারলো না। কেমন? ব্যাস, অনেক বলেছ। আসলেই কি তুমি চোখে দেখো না? মেয়েটাকে খেতে না দিয়ে তোমার ছোট নবাব তাকে টেনে নিয়ে গেল, আর বললে বিব্রতকর। বিব্রত, অস্বস্তি, লজ্জায় তো ফেলেছে তোমার সোনা বাবাটা। দেখলে না মেয়েটা কেমন ডুকরে কেঁদে উঠেছিল? নাকি সেই সময় তোমার চোখের ছানি পড়েছিল? কথাগুলো বলে সেখান থেকে চলে গেলেন জাহিদ চৌধুরী। তুহিনও বাবাকে অনুসরণ করে মানে মানে কেটে পড়ল সেখান থেকে। সে জানে এখন তার মম তার কাছে আর ড্যাডের নামে অভিযোগের বস্তা নিয়ে বসবে, তাই সামনে থেকে মানে মানে কেটে পড়া শ্রেয় বলে মনে করল তুহিন। আসলে সে বাপের ন্যাওটা কি না? শান্তি চৌধুরী থম মেরে চোখ মুখ শক্ত করে বসে আছেন। দেখে বোঝা যাচ্ছে তিনি ভিতর ভিতর রাগে ফুঁসছেন। এই বয়সে এসেও তাকে ছেলে মেয়েদের সামনে অপমানিত হতে হলো ভেবেই আরও দ্বিগুণ রেগে গেলেন তিনি মীরার ওপর। ঘরে ঢুকে এক ঝটকে মীরাকে নিজে থেকে দূরে সরিয়ে দিল তুর্য। আচমকা এমন হতেই নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না মীরা, যার ফলস্বরূপ ফুলরে গিয়ে পড়ল সে। এতে বেশ অবাক হয়ে যায় মীরা। অতঃপর চোখ তুলে উপরের দিকে তাকালে দেখতে পায় রক্তলাল চক্ষু নিয়ে তুর্য এক পা করে এগিয়ে এসে মীরার সামনে বসে তার বলিষ্ঠ হাত দিয়ে মেয়েটার গাল দুটো শক্ত করে চেপে ধরে, অতঃপর দাঁতের দাঁত চেপে বলে, কে বলেছিল তোকে এত সাজতে? আর শাড়ি কেন পরেছিস? সব ওকে দেখানোর জন্য, তাই না? কি হলো, কিছু বলছিস না কেন? আনসার মি, ড্যাম ইট! মীরার মুখ দিয়ে গঙ্গানের আওয়াজ বেরোচ্ছে, সাথে অঝরে কেঁদে চলেছে মেয়েটা। ব্যথার চোটে যেন গাল দুটো ছিঁড়ে যাবে এমন অবস্থা। তবুও ছাড়ার নাম নিচ্ছে না তুর্য। সেই দিকে তার হুঁশ থাকলে তো। এমন অবস্থাতেই তুর্য আবারও বলতে শুরু করে, ও যেখানে থাকবে তার ত্রিসীমানাতেও যেন তোকে না দেখি, নয়তো এর থেকেও খারাপ কিছু হয়ে যাবে। বলেই ঝাড়া মেরে ওঠে তুর্য। অতঃপর হনহন করে নিজের রুম থেকে বেরিয়ে যায়। মীরার সারা দুনিয়া অন্ধকার লাগছে। আখিজোড়া বুঝে আসতে চাইছে, এমন সময় রুমে প্রবেশ করে তুলি। তুর্যকে ওভাবে হনহন করে বাইরে বেরিয়ে যেতে দেখে সে আসে এখানে। তবে এখানে এসে তুলির চক্ষু জোড়া বেরিয়ে আসার উপক্রম। হ্যাঁ মীরা, কি হয়েছে তোমার? বাবা, তুহিন, কোথায় তোমরা? এই মীরা, তাকো আমার দিকে। তুলি চিৎকার করে ডাকছে সবাইকে, তবে কেউ আসছে না। আর আসবেই বা কিভাবে? তুলির আওয়াজ ওদের কান পর্যন্ত গেলে তো আসবে। এত কিছুর মধ্যে সে ভুলেই বসেছে তুর্যর রুমটা সাউন্ড প্রুফ। হঠাৎই মনে হতে নিজের রুমের দিকে ছুটল। তুহিন মেয়ের পাশে খাটে হেডবোর্ডে
বালিশ দিয়ে তাতে পিঠ ঠেকিয়ে বসলো আরাম করে। মেয়ে তার গভীর ঘুমে, তার ছোট্ট তোতা পাখি, তাদের ভালোবাসার একমাত্র ফল। নিচু হয়ে মেয়ের ছোট্ট কপালে তার পুরো অধর দ্বারা আদর করে দিল। আমার পুচকি আম্মাটা একদিন বড় হয়ে যাবে বলেই মুচকি হাসে তুহিন। এমন অবস্থায় হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে তুলি। ব্যাপার কি? বাচ্চাদের মতো ছোটছো কেন? দেখছো না আমার মাম্মাটা এখন ঘুমের বিভোর। তুহিন, মীরা। কি হয়েছে? তুহিন, তুর্য। শুনছি, বলো। আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি আগে বসো, একটু রিল্যাক্স হও, তারপর বলো। বসলো না তুলি। তার মুখ দিয়ে কথা বেরোতে চাইছে না, সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। তার স্বামীর হাত ধরে টেনে নিয়ে গেল তুর্যর ঘরে। তুহিনও অবাক হয়ে যায় মীরার অবস্থা দেখে। দুটো গাল এখন অবধি লাল হয়ে আছে। তুহিনের আর বুঝতে বাকি থাকে না এই অবস্থা কে করেছে। কি হয়েছে তুহিন? তোমাকে আর বড় বৌমাকে দেখলাম। আর বলতে পারলো না জাহিদ চৌধুরী তার আগে সামনে তাকিয়ে থ হয়ে দাঁড়িয়ে পড়েছেন। তিনি একটু নিচে যাচ্ছিলেন। বড় ছেলে ও বৌমাকে এভাবে হন্তদন্ত হয়ে তুর্যের ঘরে ঢুকতে দেখে তিনিও তাদের পিছনে আসেন। আর এসে দেখেন মীরার এই অবস্থা। দেখো তোমার ছোট্ট রাজপুত্র কি অবস্থা করেছে মেয়েটার। একটা সামান্য ব্যাপারে ড্যাড জেসেফ আঙ্কেলকে ফোন করে আসতে বলো এক্ষুনি। হ্যাঁ করছি, আর আজ তো দেখে নিচ্ছি ওই অপদার্থকে। জাহিদ চৌধুরী চলে গেলেন ডাক্তারকে কল করতে। এদিকে তুর্য খুব জোরে গাড়ি চালাচ্ছে, তার রাগ কন্ট্রোলের বাইরে। শুভর সাহস কি করে হয় তার বিয়ে করা বউকে হাত করতে চাওয়ার? এটা কি যথেষ্ট নয়? রকজটা তুর্যের জন্য তার গাড়ি এসে থেমেছে একটা জনহীন নদীর পাড়ে। যখন তার রাগ কন্ট্রোলের বাইরে থাকে কিংবা প্রচণ্ড মন খারাপ হয়, তখন এখানে এসে একলা সময় কাটে সে। প্রচণ্ড ভয়ের কারণে এমনটা হয়েছে, তবে ভয়ের কোনো কারণ নেই। একটা ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি, এখন ঘুমাবে। পুরোপুরি ঘুমটা হলে ঠিক হয়ে যাবে, বলেন ডাক্তারবাবু। অতঃপর জাহিদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, তা মিস্টার চৌধুরী কাউকে কিছু না জানিয়ে ছোট ছেলের বিয়ে দিয়ে দিলেন, এটা কিন্তু একদম ঠিক করেননি। আপনি ভুল ভাবছেন ডাক্তার সাহেব। ছেলে পছন্দ করে করেছে, হুট করেই করেছে, তাই ব্যাপারটা আপনারা কেউই জানেন না। তবে জেনে যাবে সবাই। এই তো দুদিন পরেই একটা পার্টি রাখছি, তখন সবাইকে একসাথে জানিয়ে দেব। ছেলের পছন্দ আছে বলতে হবে। আজ তবে উঠি মিস্টার চৌধুরী, পার্টিতে দেখা হচ্ছে তাহলে। নিশ্চয়ই। ডাক্তারবাবু চলে গেলেন মীরাকে দেখে। সকালে সকালে একসাথে একটা দীর্ঘশ্বাস ফেল। যাক, অন্তত মেয়েটা ঠিক আছে। মীরার অবস্থা দেখে কি ভয়টাই না পেয়েছিল তারা। মাগরিবের আজানের একটু আগে ঘুম ভেঙে গেল মীরার। চোখ দুটো খোলা রেখে আড়মোড়া ভেঙে পাশ ফেলে তার চোখের সামনে জলজল করে ওঠে একটা সোফা, যেটা বর্তমানে তার বেড বলে যায়। সঙ্গে সঙ্গে পুরোজোড়া এক করে ফেল মীরা। সে ভাবছে তার সোফা নামক বেডটা খালি পড়ে আছে, তবে সে কোথায় আছে? অন্তরের এহেন প্রশ্ন জাগে তার। তড়ক করে এক লাফে উঠে পড়ে সে। এতক্ষণে মীরা বুঝে গেছে সেই বেশরম লোকটার বেডে আছে। বুক তার দূর দূর করছে এখনো। পাশে বেশরম লোকটা তাকে এভাবে দেখে নাই কিনা। কি ব্যাপার, এভাবে হাঁপাচ্ছ কেন তুমি? রুমের মধ্যে দৌড়াদৌড়ি করছিলে নাকি? ঘরে ঢুকতেই তুলি মীরার উদ্দেশ্যে প্রশ্ন ছুলে। তৎক্ষণাৎ দুদিকে মাথা নাড়ে মীরা। তা দেখে চক্ষু জোড়া ছোট ছোট করে তাকাই তুলি। অতপর সোফার দিকে তাকিয়ে আঙ্গুল তাক করে মীরার উদ্দেশ্যে বলে, চুপচাপ এখানে এসে বসো। দুপুর থেকে কিছুই খাওয়া হয়নি, এখন আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দেবো, আর তুমি লক্ষ্মী মেয়ের মতো সবকিছু খেয়ে নেবে। মীরার ওই রকম অবস্থা দেখে অস্থির হয়ে পড়েছিল তুলি। এই মেয়ের দিকে তাকালেই তার বুকে শীতল হাওয়া বয়ে যায়। তার ছোট্ট বোনটুকি যদি বেঁচে থাকতো তবে এই বয়সেরই হতো। খুব মিস করে তুলি তার ছোট্ট বোন টুকিকে। তবে এই মেয়েটা তার কেমন যেন বড্ড আপন আপন লাগে। তুলির বোন তাদের সাথে নেই 6 বছর হয়ে গেল, তবুও স্মৃতির পাতে সে খুব করে জলজল করে। এই দুনিয়ার কিছুই দেখা হয়নি তার ছোট্ট বোন টুকির। মাত্র 13 বছর বয়সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পরলোক গমন করে সে। মনে মনে ভেবে দীর্ঘশ্বাস ফেলে তুলি। অতঃপর খাবারের প্লেট নিয়ে এগিয়ে যায় মীরার দিকে। এখানে আসার আগে খাবারগুলো গরম করে এনেছে মেয়েটা। তুলির হাতে খাবারের প্লেট দেখে মাথা নিচু করে নেয় মীরা। তা দেখে তুলি বলে, কি হলো, খাবে না?
তুলির প্রশ্নে মাথা নিচু রেখেই দুদিকে মাথা নাড়ে, যার অর্থ সে খাবে না। মারছে না, মার দেবো তোমাকে, চুপচাপ বসে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। তুলির এহেন গম্ভীর কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে যায় মীরা। অতঃপর নড়েচড়ে বসে, তা দেখে হেসে ফেলে তুলি। ভাত মেখে মীরার মুখে এক লোকমা দিয়ে তাকে আস্তে করে ডাকে। মীরা। তুলির ডাকে তাকায় মেয়েটা। তুর্য তোমাকে নিয়ে ভীষণ পজেসিভ। তুলির কথায় চলচলা নয়নে তাকায় মেয়েটা, অন্তর তার ফালাফালা হয়ে যাচ্ছে। সে নিজের জিনিসের খুব যত্ন নিতে জানে, সেটা একটু একরোখা, জেদি পথ মেজাজি বটে, তবে মনের দিক দিয়ে অনেক ভালো। সে সজ্ঞানে কাউকে কখনো কষ্ট দেয় না। মীরার মুখটা আবারও কালো হয়ে যায় এক নিমিষেই তুর্য। মীরার মুখটা নিমিষে কালো হয়ে যায় তুর্যর গুণগান শুনে। সে বুঝতে পেরে তুলি বলে, আচ্ছা বুসরা সম্পর্কে তোমায় বলি, তুমি তো কিছুই জানো না ওর ব্যাপারে। মীরার চোখে মুখে একরাশ কৌতূহল নিয়ে তুলির দিকে তাকায়, তা দেখে মুচকি হাসি তুলি। অতঃপর বলে, জানো মীরা, প্রথম যেদিন বুসরা আর শুভকে একসাথে দেখেছিলাম, আমিও ঠিক তোমার মতনই অবাক হয়েছিলাম। অবাক হওয়ারই ব্যাপার, কেননা বুসরা তো আমাদের শ্বশুর মশাইয়ের মতোই দেখতে। আসলে কি বলতো, বুসরা তার মায়ের মতো দেখতে, আর শুভ তার বাবার মতো। এখানে মজার বিষয় হচ্ছে, বাবা আর ফুপি মানে বুসরার মা অনেকটাই এক দেখতে। এই যেমন তুমি আর মাহির, তোমাকে তো আমি দেখেই বুঝেছিলাম তুমি মাহিরের বোন। ফ্ল্যাশব্যাক। শুভর বাবা একজন বিজনেসম্যান। তাদের আসল বাড়ি ইন্ডিয়াতে হলেও তারা ইউএসএ সেটেলমেন্ট। সময় পেলেই ওনারা ইন্ডিয়াতে নিজের ভিটে মাটিতে এসে সময় কাটাতেন। দেশের প্রতি শুভর বাবার তেমন টান না থাকলেও ফুপু মানে শুভর মার নিজের দেশের প্রতি এক আলাদাই টান অনুভব করতেন। তিনি মনে করতেন নিজের মাতৃভূমি ভারতবর্ষে বাচ্চাদের জন্ম দিলে ভারতবর্ষের জন্য তিনি যে টান অনুভব করেন, সেই একই টান ওনার বাচ্চারাও অনুভব করবে। তাই তো তিনি যখন দ্বিতীয়বারের 4 মাসের অন্তঃসত্ত্বা, তখন এদেশে চলে আসেন স্বামী সন্তানকে সাথে নিয়ে। শুভর বাবা ওনার স্ত্রীকে অনেক ভালোবাসতেন। হাজার কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও তিনি ওনার একজন বিশ্বস্ত কর্মচারীকে সমস্ত দায়িত্ব দিয়ে এখানে এসেছিলেন। অবশ্য এখান থেকে তিনি ওনার কাজের সমস্ত হিসাব রাখতেন। তখন শুভর বয়স মাত্র 7.5 বছর। সেই বয়সেই সে তার মায়ের খেয়াল রাখার চেষ্টা করত। আর করবে বাইনা কেন? তার মা যে তাকে প্রমিস করেছিলেন তাকে একটা ছোট্ট বোন এনে দেবে বলে। মাঝে মাঝে বাবা মা তুহিন তুর্য তাদের এখানে গিয়ে সময় কাটিয়ে আসতেন। এভাবে কেটে যায় আরও 5 মাস। এরপর একদিন রাতের বেলা ওনার লিভার পেন উঠলে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেই রাতটাই ছিল ওনার জীবনের শেষ রাত। বুসরার জন্ম দিয়ে তিনি চলে যান না ফেরার দেশে, যেখান থেকে মানুষ চাইলেও তার আপন মানুষদের কাছে ফিরতে পারে না। তিনিও পারেননি। এই কঠিন সত্যটা সবে মেনে নিলেও শুভর বাবা মানতে পারেননি। তিনি মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন। তখন ওনার ধারণা হয় ছোট্ট বুসরার জন্য তিনি ওনার প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন। তাই ওনার সামনে সদ্য জন্মানো ফুটফুটে কন্যা সন্তানটাকে নিয়ে আসলে তিনি হিংস্র হয়ে ওঠেন আর বুসরাকে আঘাত করতে উঠে পড়ে লাগেন। সবাই মিলে বুঝেও সেদিন ওনাকে কিছুতেই শান্ত করতে পারেনি। তখন ওনার মুখে শুধু একটা বাক্যই সবাই শুনতে পান, সেদিন বুসরাকে তার মামি বুকে টেনে নিয়েছিলেন আর তিনি বলেছিলেন, এটা আমার মেয়ে, আমার মেয়েকে আমি কখনো কাউকে দেব না। সেদিন তিনি সদ্য মাহারা নব শিশুটির চাঁদ বদনে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছিলেন। এরপর শুভর বাবার স্ত্রীর শোক কাটাতে 4 বছর লেগে যায়। আর তখন তিনি বুঝতে পারেন তিনি মেয়ের প্রতি অন্যায় করে ফেলেছেন। ওপারে গিয়ে তিনি ওনার স্ত্রীকে কি জবাব দেবেন? স্ত্রীর শোকে কাতর হয়ে তিনি ওনার এক টুকরো জান্নাতকে অবহেলা করছেন। তখন কষ্ট যেন দ্বিগুণ বেড়ে যায় ওনার। নিজের রক্ত, তাদের ভালোবাসার শেষ চিহ্নটিকে তিনি অবহেলা করছেন ভেবে সেদিন 12 বছরের শুভকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলেন। তিনি চিৎকার করে আর্তনাদ করে বলেছিলেন, সেদিন বাবার করা প্রত্যেকটা আর্তনাদ শুভর ছোট্ট হৃদয়ে গিয়ে বিঁধেছিল। হিসকি তুলে কান্নার সহিত মন প্রাণ খুলে হেসেছিল। হাজার ব্যস্ততার মধ্যে থেকেও
তাকে খুশি করার মেডিসিন তার শক্ত করে হাত ধরা বাবা নামক মানুষটা নিজের ভ্রান্তর ধারণা থেকে বেরিয়ে এসেছে। তার আদরে পিচ্ছি বোনটাকে মা ডেকেছে। এ যে পৃথিবীর সবচাইতে খুশির দিন, আর সেই দিনই ছেলেটা না হেসে পারে। সেও পাল্টা বাবাকে জড়িয়ে ধরে বলেছিল, তবে যাও, নিজের মেয়েকে নিজের কাছে নিয়ে এসো। যতটা না অবহেলা করেছো তার দ্বিগুণ আদর দিয়ে অবহেলাটাকে চাপা দিয়ে দাও। এবার এক সপ্তাহের মধ্যেই তারা বাবা ছেলে মিলে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেন। আর যথাসময়ে এসে পৌঁছেই চৌধুরী পিলাই। সেদিন মেয়েকে বুকে নিয়ে পাগলের মতো কেঁদেছিলেন তিনি। মেয়েকে সঙ্গে নিতে চেয়েছিলেন তিনি, তবে 4 বছরের বুশরা তার মম ড্যাড, বড় ভাইয়া ছোট ভাইয়াকে ছাড়তে নারাজ, তাই বাধ্য হয়ে মেয়েকে এখানে রেখেছিলেন। ফ্ল্যাশব্যাক এন্ড। তুলি মীরা দুজনেরই চোখে জল। তুলে বাঁ হাত দিয়ে চোখের কার্নিশে জমা অশ্রুটুকু মুছে নিয়ে বলে, এসব জেনেছি তুহিনের কাছ থেকে। তুলি কথা বলার মাঝেই সবটা খাবার খাইয়ে দিয়েছে মীরাকে। এবার সে উঠে দাঁড়ায়, অতঃপর বলে, তুমি থাকো, আমি এটো প্লেটগুলো রেখে আসি। আহাদ সাহেব পরিপাটি হয়ে বসে আছেন ড্রয়িং রুমের সোফাতে। 1 ঘন্টা যাবৎ হয়ে গেল তিনি একাই বসে আছেন। মেয়ে ওনার এমনিতেই দেরি করে, কিন্তু ওনার ভাগ্নেটাও যে আজ পণ করে বসেছে, মিলের আগে সে বেরোবেই না। তাই অধৈর্য হয়ে মেয়ের রুমের দিকে পা বাড়ালেন। মিলিকে একটু তাড়া দিয়ে মাহিরের রুমে যাবেন, অতঃপর ছেলেটাকে বগল দাবা করে নিজের সাথে নিয়ে আসবেন। ওনার মতে ছেলে মানুষদের এত দেরি করার কোনো মানেই হয় না। মামুনি আর কিছু বলতে পারলেন না তিনি। দরজা ঠেলে কেবলই ভিতরে প্রবেশ করছেন। প্রবেশ করা মাত্রই সামনের দৃশ্য দেখে কাশি উঠে গেছে ওনার। প্রচণ্ড লজ্জা অস্বস্তিতে তিনি আমতা আমতা করে মুখ দিয়ে কেবল একটি বাক্যই বলতে পারলেন, তো তোমরা তাড়াতাড়ি এসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন সদর দরজা দিয়ে। জীবনে প্রথমবার এই 50 বছর বয়সে বোধহয় তিনি এমন মারাত্মক লজ্জার সম্মুখীন হলেন। ছাড়ো অসভ্য লোক, ড্যাডি কি ভাবছে এখন, আর আমি কি করে ড্যাডির সামনে যাব? মাহিরের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করছে মিলি। কেন পায়ে হেঁটে যাবি? এতে তো ভাবার কি আছে? বাই দ্য ওয়ে, ওটা তোর বাপের দোষ। বোঝা উচিত ছিল যে মেয়ে আর সেই ছোট্টটি নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো তুই ইন্ডিয়াতে আছিস। প্রায় 40 মিনিট ধরে দাঁতে দাঁত চেপে অশুভ লোকটাকে সহ্য করছে মিলি। সেই যে কোলে নিয়ে বসেছে, সারার নামই নিচ্ছে না। ড্রয়িং রুমে সবচেয়ে বড় সোফার মাঝখানে বসে আছে শুভ, আর তার কোলে বসে আছে তানহা বেবি। তার এক পাশে বসা, অপর পাশে শান্তি চৌধুরী বসা, আর তার থেকে সামান্য দূরে তুহিন ও জাহিদ চৌধুরী বসে আছেন। তানহা ব্যতীত তাদের প্রত্যেকের হাতে ধরা চায়ের কাপ। তানহা তার সুপাপার কোলে বসে চকলেট খাচ্ছে, যেটা তাকে একটু আগে তার সুপাপা দিয়েছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ শোনা গেল। জাহিদ চৌধুরী রান্নাঘরের দিকে চেয়ে উচ্চস্বরে ডেকে ওঠেন, ছোট বৌমা, দেখো তো কে এসেছে। কাপা কাপা হাত পা নিয়ে দরজা খুলতে যায় মীরা। তার ধারণা দরজার ওই পাশে সেই হৃদয়হীন পুরুষটি রয়েছে। লোকটার সামনে পড়তে চায় না সে, তবে শ্বশুরমশাইয়ের হুকুম, সে তো বাধ্য মেয়ে, তাই বাধ্য হয়েই এগিয়ে গেল দরজা খোলার উদ্দেশ্যে। দরজা খুলে সামনের দিকে তাকায় না মীরা। সে তার মতো চলে আসতে নিলেই কেউ একজন তাকে জাপটে ধরে, আর তার কানে বেজে ওঠে কারোর অস্থির কণ্ঠস্বর, আই মিস ইউ ভেরি মাচ ডিয়ার। মীরার বুঝতে দেরি লাগে না এটাকে। সেও তাকে পাল্টা জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তার মুখ থেকে গঙ্গানের আওয়াজ শোনা যাচ্ছে। মনের কোণে জমে থাকা অভিযোগগুলো তুলে ধরার প্রয়াস চালাচ্ছে মাত্র। মিলি ছেড়ে দেয় মীরাকে। তার চোখেও পানি। হ্যাঁ, ওটা মিলি ছিল। তারা সপরিবারে আজ এই সন্ধ্যায় চৌধুরী ভিলায় উপস্থিত হয়েছে। মিলি যত্ন করে মীরার ডাগর ডাগর আখি জোড়ায় জমা অশ্রুটুকু মুছে দিয়ে বলে, আমার বুলবুলিটা শ্বশুরবাড়িতে এভাবে কান্না করছে, তার সামান্য ধারণাটুকু আছে যে সবাই তাকে ছিচকাতুনি বলবে। মিলির রসিকতায় হেসে ফেলে মীরা। মিলির পিছনে হাসি মুখে দাঁড়িয়ে আছেন আহাদ সাহেব ও মাহির। মীরা গিয়ে তার মামাকে জড়িয়ে ধরে। আহাদ সাহেব ভাগ্নির মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন, আমার ছোট মামনি কেমন আছে? মীরা মিষ্টি হাসি দিয়ে মাথাটা উপনিচ করে। কি জামানা এলো ভাই, মানুষ নিজের বড় ভাইকে পর্যন্ত ভুলে যাচ্ছে। মাহিরের কথায় মুখ বাঁকায় মিলি।
আর মীরা মামাকে ছেড়ে তার ভাইয়াকে জড়িয়ে ধরে। এ কি ছোট বৌমা তুমি? জাহিদ চৌধুরী অবাকের সর্বোচ্চ পর্যায়ে যান। সামনের দিকে চোখ পড়তেই তিনি ভাবতে পারেনি আহাদ সাহেব মাহিরের মামা। আই এম টোটালি সারপ্রাইজড আহাদ সাহেব। আপনি আপনি মাহির বেটার মামা? আহাদ সাহেব নিজেও সারপ্রাইজড হয়ে গেছেন। জাহিদ সাহেব এগিয়ে এসে হাত বাড়িয়ে দিলেন আহাদ সাহেবের দিকে। দুজনেই কৌশল বিনিময়ের পর আহাদ সাহেব মেয়ের দিকে আঙ্গুল তাক করে বলেন, মাই ডটার মিলি। আসসালামু আলাইকুম আঙ্কেল। এখনকার দিনের ছেলেমেয়েরা সালাম দিতে জানে না, আর এ মেয়ে তো বিদেশি কালচারে বড় হওয়া। মুগ্ধ হয়ে যান তিনি মিলির আচরণে, অতঃপর সালামের জবাব দেন। ওয়ালাইকুম আসসালাম বেটা, তুমি কেমন আছো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ বেটা, ভালো আছি। মিলের মাথায় হাত দিয়ে বলেন তিনি, অতঃপর মাহিরের দিকে চেয়ে বলেন, মাহির বেটা, অতিথিদের নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবে, ভিতরে আসবে না? জাহিদ চৌধুরীর এহেন কথায় মৃদু হাসি মাহির, অতঃপর এগিয়ে এসে জড়িয়ে ধরে বলে, কেমন আছেন আঙ্কেল? এত বড় একটা সারপ্রাইজ দিলে, ভালো না থেকে পারি? চলো চলো ভিতরে চলো। তাড়ে দিয়ে বলেন তিনি। তুহিন বেটা, দেখো কে এসেছেন। জাহিদ চৌধুরী উচ্ছ্বাসিত কণ্ঠস্বর। তুহিন তার ড্যাডের কথা অনুসরণ করে দৃষ্টি রাখে সেদিকে, তবে সেদিকে তাকিয়ে মিস্টার খানকে দেখতে পায় সে কি চোখে ভুল দেখছে? কই না তো, তার সামনে তো মিস্টার খানই দাঁড়িয়েছে। সত্যি সত্যি উনি ইউএস থেকে এখানে এসেছেন, কিন্তু কেন ভাবি তুহিন। কৌতূহল নিয়েই এগিয়ে যায় সে, অতঃপর ওনার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো মিস্টার খান, কেমন আছেন আপনি? মিস্টার খান কাকে বলছো? আঙ্কেল বলো। আহাদ সাহেব ছোট বৌমার মামা হন। পাশ থেকে বলেন জাহিদ চৌধুরী। তো বিআই সাহেব, আপনিও তো আর আহাদ সাহেব বলতে পারবেন না। রসিকতা করে বলেন আহাদ সাহেব, তাতে হেসে ওঠে উপস্থিত সবাই। জাহিদ চৌধুরী এক একে বাড়ির সকলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন। প্রত্যেকটা মেয়ের শ্বশুর বাড়িতে নিজের পরিবারের কেউ এলে যেন খাতিরের ত্রুটি রাখে না, তেমনি মীরাও এর ব্যতিক্রম নয়। সেও হন্তদন্ত হয়ে ছুটল রান্নাঘরের দিকে, আর তার পিছনে গেল মিলে। আজ যে মাহির তার মামাদের নিয়ে আসবে তা সকলেই জানা ছিল, তবে তুর্য ও মীরা ব্যতীত। জাহিদ চৌধুরী আজ সকালে মাহিরকে কল দিয়ে তাদের দাওয়াত করেছিল, কিন্তু কাজের চাপ থাকার কারণে এই সন্ধ্যাবেলায় আসা তাদের। মিলি রান্নাঘরে পা দেওয়া মাত্রই প্রথমে তার নজর পড়ে একজন মধ্যবয়স্কা মহিলার উপর, যিনি ফ্রিজের মধ্যে কিছু একটা রাখছে। সম্ভবত মহিলাটা মেড হবে। অতঃপর নজর ফেরে অন্যদিকে, যেখানে আরেকজন ধনেপাতাগুলো ছোট ছোট করে কাটছে। মিলি চিনতে ভুল হয় না, এটাই মীরার তুলি বুবু। দেখতে হবে তো বর্ণনাটা কে দিয়েছে, তার আন্টি ট্যালেন্টেড বুলবুলিতে। মুচকি হাসে মিলি। মীরার মেসেজে দেওয়া তার তুলি বুবুর বর্ণনাটা একটু এদিক সেদিক নয়। মীরার মুখে হাসি যেন আজ সরতেই চাইছে না। সে তার তুলি বুবুকে হাতের ইশারায় দেখায় মিলিকে, অতঃপর এক পাশ থেকে জড়িয়ে নেয় তাকে। এতে ভুরজোড়া ভাঁজ পড়ে তার। সে বুঝতে পারে না মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে মীরার থেকে বেশ বড়, তবে দেখতে খুবই সুন্দরী। পরনে হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, মাথায় সুন্দর করে ড্রেসের ম্যাচিং হিজাব পরা। এদিকে নিজের দিকে মীরার তুলি বুবুকে ভুরুকুটি করে তাকাতে দেখে হেসে ফেলে মিলি। সে ভালো মতো বোঝাতে পারে এই তুলি বুবুটা আসলে কি ভাবছে। তার গায়ের রং ও মুখের গড়ন অনেকটা পশ্চিমী হলো, ড্রেস আপটা টোটালি বাঙালি। মিলির মা ছিলেন একজন ধার্মিক মহিলা, স্বামীর ব্যবসার সুবিধার্থে ইউএসএ গিয়ে থাকা, তবে তিনি নিজের কালচার সম্পর্কে সচেতন ছিলেন। মেয়েকেও সেইভাবেই তৈরি করেছেন। অবশ্য উনি আর দুনিয়াতে নেই। মেয়ের 18 বছর বয়সে তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। যাওয়ার আগে অবশ্য মেয়েকে একটা শক্ত বন্ধনে আবদ্ধ করে গেছেন। মাম্মির কথা মনে আসতে চোখের কোণে জল তরঙ্গরা এসে ভিড় করতে থাকে মিলির, তবে সেদিকে পাত্তা না দিয়ে সামনের দিকে হাত বাড়িয়ে বলে, আমি মিলি, মীরার মামাতো বোন। মিলির এভাবে পরিচয় দেওয়া দেখে চোখ রাঙায় মীরা। মিলির বাড়ানো হাতে হাত রাখে তুলি, অতঃপর নিজের পরিচয় দেওয়ার জন্য মুখ খোলার আগে মিলি শটান বলে, মীরার তুলি বুবু, আর এ বাড়ির বড় বউ। হেসে ফেলে তুলি মিলির বলার ধরন দেখে। বড় বৌমা, এদিকে এসো তো একটু। ড্রয়িং রুম থেকে ডাকেন শান্তি চৌধুরী। যাও,
গিয়ে পরিচয় হয়ে এসো ড্যাডির সাথে, আমরা এদিকটা দেখছি। এখন ঘড়িতে 10:45 ডিনারের পর্ব চুকে গেছে অনেক আগে। খাতির যত্নের কোনো রকম ত্রুটি রাখেনি জাহিদ চৌধুরী। এখন বাড়ি ফিরতে হবে মাহিদের, তবে তার কলিজাটাকে তাকে ছাড়তে নারাজ। সেই যে ডিনারের পরে ভাইয়ের গলা জড়িয়ে ধরেছে, সারা নাম নিচ্ছে না মেয়েটা, কেঁদে কেটে একাকার করছে। মায়ের ভাবছে হয়তো দুদিন যাবৎ তাকে দেখতে না পেয়ে মীরা তাকে ছাড়তে চাইছে না। আদৌ কি তাই? এত কিছুর পরও শুভর চোখ শুধু মীরাকেই দেখে চলেছে। ডোন্ট ক্রাই হোয়াইট রোজ। কেমন কাতর তার কণ্ঠস্বর, এতে ভুরুজোড়া কুঁচকে যায় মাহিরের। এতক্ষণ পর সে কিছুটা হলেও আঁচ করতে পারে তুর্যর ফোন বন্ধের ব্যাপারে। তৎক্ষণাৎ সে মীরাকে নিচে থেকে সরিয়ে সারামুখ পরখ করতে থাকে। গালে এগুলো কিসের দাগ? মাহির চোখ মুখ শক্ত করে বলে। হঠাৎ ভাইয়ের এভাবে কড়া গলার আওয়াজ শুনে ভয় পেয়ে যায় সে। নিজেকে সামনে মাথাটা দুপাশে নাড়ে, অতঃপর ঠোঁটটাকে সামান্য উল্টে হাতের ইশারায় বোঝায় এগুলো কিছু নয়। বোনের কথায় পাত্তা দিল না মাহির। আঙ্কেল, মীরাকে আমি আমার সাথে নিয়ে যেতে চাইছি। মাহিরের চোয়াল। নিশ্চুপ রজনীতে ঝিঝি পোকার ডাকটা কারো কাছে মিউজিকের নাই শ্রুতি মধুর লাগে, আবার কারো কাছে এই ডাক গায়ে কাটা দেওয়ার জন্য যথেষ্ট। সেরকম তুর্যর কাছে নিশ্চুপি রজনী যেমন ভালো লাগে, তেমনি ঝিঝি পোকার ডাকটাও নিজেকে রিল্যাক্স করার জন্য যথেষ্ট। পের রাতে তুর্য অনেক পড়াশোনা করার পর নিজের প্রতি যখন বিরক্ত চলে আসতো, তখন সে চুপটি করে একলা কিছু সময় কাটিয়ে আসতো তাদের ছাদের রেলিংয়ের ধারে চেয়ার পেতে বসে শান্ত প্রকৃতির সাথে। এতক্ষণ পর তুর্য তার বন্ধ চোখের পাতা দুটি খুলে পকেট থেকে ফোন বের করে সময়টা দেখে নিল। 12:07 বাজে। এখনো তার ফোনটা এরোপ্লেন মোডে রাখা। তুর্য ভাবছে মেয়েটাকে খেতে না দিয়ে টেনে নিয়ে চলে গেল, অতঃপর চোখ দুটো খিচে বন্ধ করে নিল। সে কি সত্যি অমানুষ হয়ে গেল? মেয়েটা কি করে এতটা হার্ট করতে পারলো? এখন নিজের প্রতি রাগ লাগছে তার, আর কিছু ভাবতে পারছে না সে। উঠে দাঁড়িয়ে আস্তে ধীরে একটু দূরে রাখা গাড়িটার দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে। রুমের দরজা বাইরে থেকে বন্ধ দেখে ভুরজোড়া আপনা আপনি কুঁচকে যায় তুর্যর। বিড়বিড় করে নিজের মনে প্রশ্ন করে তুর্য। তার সারা শরীর কেমন যেন করছে, অদ্ভুত অনুভূতি যা মুখে বলা নয়। সে ভাবল মীরা হয়তো ছাদে আছে। সিঁড়ি বেয়ে ছাদে গেল তুর্য, কিন্তু কোথায় কি? চারিদিক নিস্তব্ধ, কোনো অবয়ে টিকে পর্যন্ত দেখা যাচ্ছে না। কুচকানো ভুরজোড়া আরো কুচকে গেল। চল শক্ত করে বলে তুর্য। রুমের মধ্যে আধা ঘন্টা যাবৎ পায়চারি করছে সে। রাগে তার সারা শরীর রিডি করছে। এখনো পর্যন্ত মেয়েটা রুমে আসছে না দেখে হঠাৎ তার মনে হলো মীরা বুশরার রুমে থাকতে পারে। অতঃপর ভাবে হয়তো রাগ করেছে মেয়েটা বলে মুচকি হাসে তুর্য। অতঃপর বুশরার রুমের দিকে হাঁটা দেয়। না, আমি ঘুমোচ্ছি এখন, তুমি যাও, সকালে আসবে। ঘুম জড়ানো কণ্ঠ বুশরার। আমি এখন উঠবো না, তুমি যাও। ছোট ভাইয়া, তুমি খুব খারাপ। রাত দুপুরে আমার ঘুম হারাম করতে চলে এসেছো। খট করে দরজা খুলে গেল। সামনে কোমরে দুহাত দিয়ে দাঁড়িয়ে আছে বুশরা। তুর্যর প্রশ্নে বুশরা দুপুরে ঘটনা থেকে রাত পর্যন্ত কি কি ঘটেছে মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বুশরা তার ছোট ভাইয়ের থেকে দূরে দাঁড়িয়ে দুহাত গুজে অন্য পাশে তাকায়। তুর্য বোনের কাণ্ড দেখে বুঝতে দেরি লাগে না যে কোনো কারণে তার বোন তার উপর রেগে আছে। তুমি ছোট ভাবিকে মেরেছিলে? তুমি চলে যাওয়ার পর ডাক্তার আঙ্কেল এসেছিলেন বাড়িতে। ছোট ভাবি জ্ঞান হারিয়েছিল। আবার মাহির ভাই ওনার মামা তো বোন এসেছিলেন। প্রথমে তো ঠিকই ছিল, কিন্তু যাওয়ার আগে মনে হচ্ছিল মাহির ভাই ভীষণ রেগে গেছেন, আর রেগে রেগে ছোট ভাবিকে জিজ্ঞেস করছিলেন তার গালে ব্যথা কিভাবে পেয়েছে। তারপর আবার কি, ড্যাডকে বলে নিয়ে গেলেন।
কি ব্যাপার, এত রাতে না ঘুমিয়ে তোমরা কি উদ্ধার করার জন্য উঠে পড়ে লেগেছো? ব্যঙ্গ করে বলেন জাহিদ চৌধুরী। বুশরা জানে তার ড্যাড তার ছোট ভাইয়ের প্রতি রেগে আছেন, তাই পরিস্থিতি বিগড়ানোর আগেই বাগে কাঁধ থেকে ছোট ভাইয়ের হাতটা সরিয়ে ড্যাডের কাছে গেল। আমি ভয় পেয়েছিলাম ড্যাড। ছোট ভাইয়া এদিক দিয়ে যাওয়ার সময় আমার ভীত আওয়াজ পেয়ে রুমে আসে আর দেখে আমি খুব ভয় পেয়েছি, তাই তো আমাকে সাহস দিচ্ছিল। সে কি, ভয় কেন পেয়েছিলে? উত্তেজিত হয়ে প্রশ্ন করেন জাহিদ চৌধুরী। এমনি। তুমি না ঘুমিয়ে এখানে কেন? বুশরা আহ্লাদের স্বরে ড্যাডকে জড়িয়ে ধরে বলে, আমি তো পানি নিতে এসেছিলাম, এসে দেখি এত রাতে তোমরা রুমে আলো জ্বলছে, তাই আসলাম। বলেন তিনি। অতঃপর মেয়ের মাথার মাঝখানে অষ্টজোড়া ছুঁয়ে দিয়ে তুর্যর দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলেন, তুর্য, নিজের রুমে যাও, অনেক রাত হয়ে গিয়েছে, শুয়ে পড়ো। দেখে তো মনে হচ্ছে এইমাত্র বাইরে থেকে আসলে। তুর্য আর দাঁড়ালো না সেখানে, চলে গেল নিজের রুমে। তার প্রচণ্ড অস্থির লাগছে, নিজেকে কেমন দিখারা নাবিকের নাই মনে হচ্ছে। এমনটা কেন হচ্ছে? আসলে এই মেয়েটা চলে গেছে বলে, নাকি মাহির জেনে যাবে সেই ভয়ে? তবে তুর্য তার হৃদয় গহীনের মধ্যে থেকে আসা কাঙ্ক্ষিত প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তরটি খুঁজে পেল না। তার শুধু মনে হচ্ছে খুব খারাপ হচ্ছে তার সাথে, যার জন্য শুধুমাত্র সে নিজেই দায়ী। এদিকে বিছানে শুয়ে এপাশ ওপাশ করছে মীরা। রাত পেরিয়ে ভোর হতে চলল, তবুও যেন নিদ্রা তার চোখে ধরা দিচ্ছে না। চোখের কোণ করে অশ্রুধারা বেরিয়ে চলেছে, যা বৃষ্টি নাই ফোঁটা ফোঁটা হয়ে বালিশে পড়ছে। থামবার নামই নিচ্ছে না। সে ভাবছে বেশ তো ছিল তার কল্পনার জগৎকে নিয়ে সুখী, কিন্তু বাস্তব এত কঠিন কেন? তবে সব তো মেনে নিয়েছে সে তার কথা, তবে কেন এত গাঢ় ব্যথা দিচ্ছে মানুষটা তার হৃদয় জুড়ে? মানুষ মাত্রই ভুল হয়, তার সাথেও না হয় ভুল হয়েছে। সে তো সব ঠিক করে দিতে চায়। সে থাকবে না কারোর কাঁধের বোঝা হয়ে, চায় না কারোর কোনো রকম দয়া। মাত্রই তো 3 মাস, তারপর সে চলে যাবে অনেক দূরে, যেখানে তুর্য নামের কেউ থাকবে না। বন্ধ করে নেয় আখি চোরা, সেখান থেকে গড়িয়ে পড়ে আবারও 2 ফোঁটা জল। এখন সে ঘুমোবে, কোনো হৃদয়হীন লোকের কথা আর ভাববে না। সকালে মিষ্টি রোদটা এসে পড়ছে মীরার চোখে মুখে, যার দরুন পান পাতা নাই, মুখখানি কুচকে নাই সে। তার ঘুম ভেঙেছে আরও আগে, তবে রাতে ঠিকঠাক ঘুম না হওয়াতে আখিজোড়া খুলতে পারছে না। এভাবেই বিছানাতে কিছু সময় কাটাবে সে, কিন্তু সূর্য মামা তার তেজ দেখাতে ব্যস্ত, তাই বাধ্য হয়ে শোয়া অবস্থায় আখিজোড়া বন্ধ রেখেই একটা পাক ঘুরল, আবারও আর একটা দিতে যাবে অমনি শক্তি কিছুর সাথে ধাক্কা লাগলো। মুখ দিয়ে এমন একটা আওয়াজ বের করলো সে। কিঞ্চিত ব্যথা পেয়েছে মেয়েটা, কিন্তু পাত্তা দিল না তাতে। ভাবলো কোলবালিশটাকে আজ রোদে দিতে হবে, বেশ শক্ত হয়ে গেছে। অতঃপর সমস্ত ভাবনাকে সাইডে রেখে শক্ত কোলবালিশটাকে আষ্টে পিষ্টে জড়ি ধরে মীরার কেমন অদ্ভুত ঠেকছে। ঘুরে থাকার কারণে কিছু মনে করলো না, চুপটি করে রইল। তুর্যর শরীরে নরম কিছু স্পর্শ পেতেই তার ঘুম ছুটে যায়। চক্ষু জোড়া খুলে পিটপিট করে নিজের দিকে তাকিয়ে পুরো থ হয়ে যায়। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। এদিকে মীরার নাকে অদ্ভুত মাতাল করার সুগন্ধি এসে ধাক্কা দিচ্ছে, যা সে এই পাশে ফেরার পর থেকে পাচ্ছে। একে তো সারা ঠিকভাবে ঘুম না হওয়ার কারণে চোখ খুলতে পারছে না বেচারা, তারপর এই পাগল করা গন্ধ, উফ, আর সহ্য হচ্ছে না। তাই বাধ্য হয়ে মেয়েটা নাক মুখ ডুবিয়ে দিল সেই সুগন্ধি মাতাল ভাণ্ডারে। অতপর মুখটা এপাশ ওপাশ করতে লাগলো, যার ফলস্বরূপ তার নাক ঠোঁট ছুঁয়ে গেল সেখানে। দুর্বা ঘাসে নেয় ছোট ছোট কোনো কিছুর দ্বারা তার নাকে মুখে সুরসুরি লাগছে। হঠাৎই এক ধাক্কায় বিছানার কোণে গিয়ে পড়ল মীরা। একটা মাত্র ধাক্কা, যা তার ঘুম ছুটাতে যথেষ্ট। ডান হাতটা খাটের হেডবোর্ডে বাড়ি লাগে, কিঞ্চিত ব্যথা পেল সেখানে। এত জোরে ধাক্কাটা কে দিল দেখার জন্য চক্ষুজোড়া খুলে দেখে তুর্য চৌধুরী। প্রতিদিনের মতো আজও গায়ে কোনো কাপড় নেই, লোমশ বুক দৃশ্যমান হয়ে আছে। শুধুমাত্র একটা ট্রাউজার পরে বিছানায় বসে বড় বড় শ্বাস নিচ্ছে, যা দেখে থ হয়ে যায় মীরা। সঙ্গে ভীষণ রাগও লাগে তার। এ লোকের সমস্যা কি সে বুঝতে পারছে না। ও বাড়িতে থাকাকালীন কম জ্বালানি, এখন মেয়েটা তার নিজের বাড়িতে এসেছে, এখানেও শান্তি নেই। মহাশয় ঠিকই সে অর্ধনগ্ন শরীর নিয়ে তার কল্পনায় চলে এসেছে।
এসব ভেবে মুখ বাঁকাই মীরা। অতঃপর সামনের দিকে এঁকে একদম তুর্যর মুখোমুখি হয়ে কানের নিচে ও ঘাড়ের মাঝ বরাবর জায়গায় কামড় বসে। অতঃপর কোনো দিকে না থেকে ওয়াশরুমের দিকে দেয় এক দৌড়। তুর্য দাঁতে দাঁত চেপে এখনো পর্যন্ত চোখ বুজে আছে। মীরা যে জায়গায় কামড় দিয়েছে সেখানে চিনচিনে ব্যথা করছে। প্রথমে অবাক হয়ে মীরার কাণ্ড দেখলেও শেষের চক্ষু জোড়া খুলে রাখতে পারেনি তুর্য। নাক মুখ খিচে বন্ধ করে নিয়েছিল। একে তো তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে তার বুকে মুখ গুজে তাকে অপ্রস্তুত করছে, আবার এখন এই কামড় তুর্যর মেজাজ খারাপ করার জন্য যথেষ্ট। ওয়াশরুমের ভিতরে ঢুকে রাগে গজগজ করছে মীরা। পারছে না সামনে যা কিছু আছে সব ভস্ম করে দিতে। কোনো রকমে দাঁতগুলো বিরাস করে সাউ ছেড়ে তার নিচে দাঁড়িয়ে পড়ে। এখন তার মাথা ঠান্ডা করার প্রয়োজন। কি ভেবেছে এ লোক? কল্পনাতে এসেও তাকে ব্যথা দেবে আর সে ভিতর রানীর মতো সব কিছু সহ্য করবে? কখনো না। এসব ভেবে আবারও মুখ বাঁকায় মীরা। প্রায় আধা ঘন্টা শাওয়ারের পানিতে ভিজে মাথা ঠান্ডা করেছে মীরা, কিন্তু এবার ঘটল বিপত্তি। সে তার জামা কাপড় কিছুই নিয়ে আসেনি, আর এভাবে রুমে গেলে রুম ভিজে যাবে। তাই সে তার ভেজা কাপড় ছেড়ে একটা শুকনো টাওয়াল পেঁচিয়ে নিল শরীরে। অতঃপর ওয়াশরুমের দরজা খুলে রুমের ভিতরে কাবাডের সামনে দাঁড়িয়ে সেখান থেকে তার পছন্দসই ধূসর রঙের একটি লং কুর্তি নিল, যেটা সে এখন পরবে। অতঃপর পিছনে ঘুরে যে না সামনে তাকালো, অমনি সে আবারও তুর্যকে দেখতে পেল। কানে ফোন নিয়ে হাঁ করে তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। মীরা বুঝতে পারলো তুর্য ঘন ঘন ঢোক গিলছে। তখনকার মতো লোকটা উদাম গায়ে আর নেই। এখন শরীরে একটা টি শার্ট জড়ানো, কিন্তু টি শার্টটা একটু বেশি চেনা চেনা লাগছে তার কাছে। হ্যাঁ, এই তো মনে পড়েছে, এটা তো তার ভাইয়া মাহিরের। কিন্তু এ লোকের পরনে কেন? আর এই লোকই বা এখানে কেন? আসলে কি লোকটা তার কল্পনায় এসেছে নাকি সত্যি সত্যি? ডান হাতে ধরা কাপড়গুলো বা হাতে রেখে ডান হাত দিয়ে চোখ দুটো কষলিয়ে নিল। না, লোকটা এখনো এখানে, না লোকটা এখনো আছে। এবার সে তার বা হাতে জোরে চিমটি দিল, ফের সামনে তাকালো। হ্যাঁ, লোকটা এখনো ওভাবেই তার দিকে তাকিয়ে আছে, কিন্তু ট্যাপ ট্যাপ করে নয়, বরং তীক্ষ্ণ চোখে ভুরুজোড়া কুঁচকে। তার মানে লোকটা সত্যি সত্যি ওর ঘরে উপস্থিত। ভেবে মীরা নিজের দিকে তাকালো। তার গায়ে শুধুমাত্র একটা টাউল জড়ানো। তীব্র লজ্জায় মীরার মনে হতে লাগলো সে এখানেই জ্ঞান হারাবে। আর একবার তুর্যর দিকে তাকিয়ে ওয়াশরুমে দরজার দিকে দিল এক ভোঁদড়। তুর্য সেই ভোরে নিজের গাড়ি নিয়ে চলে এসেছে এখানে। ফ্ল্যাশব্যাক। বিছানায় থম মেরে বসে আছে তুর্য। তার এখন দুনিয়া উলটপালট করে দিতে মন চাইছে, কিছুতেই ঘুম জিনিসটা তার চোখে ধরা দিচ্ছে না। অস্থির লাগছে। ভিতরে ধকধক আওয়াজ, তোলা যন্ত্রটা যেন দুমড়ে মুছে যাচ্ছে, সেই সাথে মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। তুর্য দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নেয়। এখন 3টা বাজতে 5 মিনিট বাকি। আর দেরি করতে চায় না সে। তার এখন ঘুমের প্রয়োজন, তাই সে বসা থেকে উঠে পড়ল সে। অতঃপর টেবিলের উপরে থাকা গাড়ির চাবি নিয়ে চলে গেল। তুর্যকে এই সময় খান ম্যানশনে দেখে অবাক হয়ে যায় দারোয়ান। একটু পরে ফজরের আজান দেবে, আর ছেলেটা এখানে, ব্যাপারটা বেশ ভাবাচ্ছে দারোয়ানকে। তার ভাবনার মাঝেই তুর্য বলে। তুর্যের এহেন কথাই ভেবাচাকা খেয়ে যায় দারোয়ান। সে তো জানে এটা মীরা দিদিমণির স্বামী, তাই বলে শ্বশুরবাড়ি যখন তখন চলে আসতে হবে। আসলেই বড় লোকেদের বড় বড় ব্যাপার। একটা দীর্ঘশ্বাস ফেলে প্রধান ফটক খুলে দেয় দারোয়ান। এই নিয়ে 4বার হলো এসে থেকে বেল বাজিয়েছে তুর্য, কিন্তু না, কেউ দরজা খুলছে না। অধৈর্য হয়ে পড়ল সে। দাঁতের দাঁত চেপে পড়ল তুর্য। শেষবারের মতো বেল বাজানোর জন্য প্রস্তুতি নিল সে। এবার কেউ আসলে ভালো, নতুবা তাকে অন্য কোনো পদ্ধতি বের করতে হবে। যেই না শেষবারের মতো কলিং বেলের সুইচের চাপ দিতে যাবে, অমনি দরজাটা খুলে গেল। তুর্য দেখল ঘুমো ঘুমো চোখে মাহির দাঁড়িয়ে আছে, আর তার দৃষ্টি স্থির হয়ে তাক করা তার দিকে। কতটুকু বলে মাহিরকে সরার সময়টুকু দিল না তুর্য। মৃদু ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়ল সে। আর এদিকে পুরো থ হয়ে দাঁড়িয়ে রইল মাহির। দরজা খুলেই ওপাশে দাঁড়িয়ে থাকা তুর্যকে দেখে মেজাজ খারাপ হয়ে যায় মাহিরের। এমনিতেই তার স্বাদের ঘুম নষ্ট করলো এই ছেলে, তার উপর তার কলেজার গালে সেই অবস্থা চোখের সামনে ভাসছে। সে প্রথমে ভেবে নিয়েছিল তুর্যকে কয়েকটা কড়া কথা শোনাবে,
কিন্তু ছেলেটার দিকে পূর্ণ দৃষ্টিপাত করলেই দেখতে পায় তুর্যর সিল্কি চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে কপালে ছড়িয়ে আছে। পরনে রাতের জন্য পরা পাতলা টি শার্ট ও ট্রাউজার। চোখে মুখে অস্থির অস্থির ভাব, যা দেখে মাহিরার কিছু বলতে পারল না। মীরার রুমে দরজার সামনে দাঁড়িয়ে অনবরত দরজা ধাক্কাতে থাকে তুর্য। তবুও মীরার কোনো সার শব্দ নেই। থাকবে কিভাবে? সে তো তার মতো ঘুমোচ্ছে। সারা রাত মেয়েটা দু চোখের পাতা এক করতে পারেনি, কেবলই গভীর ঘুমে তলিয়েছে। ওভাবে দরজা ধাক্কাস না তুর্য, কোনো লাভ হবে না। ওর ঘুম খুব গভীর। আমার কাছে এক্সট্রা কি আছে, ওয়েট করে এনে দিচ্ছি। বলেই মাহির নিজের রুমে গেল চাবি আনতে। এক্সট্রা কি দিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করলো তুর্য। অতঃপর আগে নেয় আবরতা লক করে দিয়ে রুমের চারিদিকে দেখতে লাগলো। এর আগে সে কয়েকবার মাত্র এসেছে এ বাড়িতে, তবে মীরার রুমে কখনো আসা হয়নি। না, রুমটা অগোছালো নয়, বেশ পরিপাটি, কিন্তু তার রুমের তুলনায় বেশ ছোট। রুমে খুব একটা বেশি জিনিসপত্র নেই। একটা মাঝারি সাইজের বেড, চেয়ার, টেবিলের ওপরে একাধিক খাতাপত্র সাজানো। তার পাশে রয়েছে একটা ছোট্ট বুকশেলফ, সেখানে থরে থরে সাজানো বিভিন্ন ধরনের গল্পের বই। দেখে বোঝা যাচ্ছে মেয়েটা খুব বেশি বই পড়ুয়া। দুজন নজর ঘোরালে দেখতে পাই বেডের অন্য পাশে একটা কাবার্ড। সর্বশেষ যেটার উপর নজর পড়ে তা হলো ড্রেসিং টেবিল। সেখানে সাজানো মেয়েটার নানা রকম কসমেটিক, আর তার সামনেই রাখা একটি ছোট্ট টুল। এবাড়ির প্রত্যেকটা রুমের তুলনায় ছোট্ট রুম এটাই। হয়তো মেয়েটার পছন্দের রুম এটা। তবে তুর্যর বেশ লাগছে ছিমছাম রুমটা। বিছানার এক পাশে গুটিসুটি মেরে বেঘুরে ঘুমোচ্ছে মীরা। তার পরনে প্লাজো ও টি শার্ট, তবে সেগুলো একটাও ঠিক জায়গায় নেই। প্লাজোর একটা পা উঠে পড়েছে হাঁটুর উপরে, আর টি শার্টটা অধিক ঢিলাঢালা হওয়ার কারণে উঠে গেছে গলার অনেকটা উপরে, যার ফলস্বরূপ তার মেয়েহীন ফর্সা পেটটা দৃশ্যমান। সেদিকে নজর যেতেই মৃদু কেঁপে ওঠে তুর্য, একসঙ্গে ৩-৪টে ঢোক গিলে। অতপর বড় বড় পা ফেলে মীরার একদম কাছে গিয়ে সবকিছু টেনে টুনে আগে নাই ঠিক করে দেয়। চলে আসতে নিলে পদজোড়া থেমে যায়, ধক করে ওঠে তার হৃৎপিণ্ড। মীরার ঘুমন্ত মুখবিবর দেখে আখি জোড়া ফোলা, দুগালে রয়েছে জলস্রোতের একাধিক ধারা। তুর্যর বুঝতে বাকি থাকে না কয়েক ঘন্টা আগে এখনো হাজারো তরঙ্গেরা একসাথে ভিড় করেছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে তুর্য, অতঃপর সপ্তপর্ণে তার দুহাত দিয়ে মেয়েটার মুখবিবর আঁচলে ভরে নিয়ে বলে সরি। অতঃপর সযত্নে দুটি গাল মুছে দিয়ে মীরার পায়ের কাছে থাকা কম্বলটা বিছিয়ে দেয় মেয়েটার শরীরে। এখন আর ঠান্ডা নেই বললেই চলে, কোনো রকম কম্বল ছাড়াই থাকা যায়। তবুও তুর্যের মনে হলো মেয়েটার ঠান্ডা লাগছে। তুর্যের মনে হতে লাগলো নিজেকে কেমন রিল্যাক্স লাগছে। অনায়াসে সে পারফেক্টভাবে শ্বাস নিতে পারছে। বুকের ভেতরে হওয়া নাম না জানা ব্যথাটা কমে গেছে। হার্ট স্পেশালিস্ট ডক্টর তুর্য চৌধুরীর কাছে এই ব্যথা একদমই অজানা। উঠে দাঁড়ালো তুর্য। এখন সে একটা শান্তির ঘুম দেবে, নতুবা মাথার মধ্যে ঝিমঝিম করা অস্বস্তি ভাবটা কাটবে না। কিন্তু কি করে কি? রুমিতেও কোনো সোফাই নেই। আচানক চোখ কপালে উঠে যায় তুর্যর। হঠাৎই তার মনে পড়ে গেল মীরাকে বলা তারই কথা। আর চোখে মীরাকে একবার দেখে নিল তুর্য। অতঃপর গায়ে জন টি শার্টটা খুলে খাটের অন্য পাশে মীরা থেকে বেশ দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। আবেগে আখি জোড়া বন্ধ হয়ে গেল তুর্যের। টাওয়ালে সেই মাতাল করার গন্ধটা তার নাকের চারপাশে ঘুরঘুর করছে বারংবার। বালিশে মুখ ডুবিয়ে দিল সে। অতঃপর কয়েকটা বড় বড় শ্বাস টেনে ঘুমের দেশে পাড়ি দিল। ফ্ল্যাশব্যাক এন্ড। সকাল সকাল শান্তি চৌধুরী ছোট ছেলে রুমের সামনে এসে দেখেন দরজা হাঁ হয়ে খোলা। ভিতরে গিয়ে দেখেন ছেলে রুমে নেই। তিনি ভাবেন ছেলে হয়তো ওয়াশরুমে আছে, তাহলে একটু বসেই যাক। কিন্তু যেই ভাবা সেই কাজ। ওভাবে বসে 15 মিনিট পার হয়ে গেল, তবে ছেলেটিকে পর্যন্ত দেখা যাচ্ছে না। অধৈর্য হয়ে তিনি হাঁক চালেন, তুর্য বেটা, তুই কি ওয়াশরুমে? না, কোনো রকম সারা শব্দ নেই। তাই তিনি বাধ্য হয়ে সেখান থেকে চলে এলেন। বুশরা, বুশরা। কিছু হয়েছে মম? সকাল সকাল এভাবে ডাকছো যে? তোমার ছোট ভাইয়া কি গতকাল রাতে বাড়ি ফেরেনি? কেন বলো তো?
রুমে দেখলাম নেই, কোথায় গেল এই সাত সকালে? থাকলে তো দেখবে, সে তার শালা উপসমুদ্রের বাড়ি আছে এখন। আমাকে এইমাত্র ফোনে জানালো। বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি গেল, তাও কিনা খালি হাতে। শেষের কথাগুলো বেশ আফসোসের সুরে বলল তুহিন। তুর্য মীরাদের বাড়ি আছে শুনে ভিতরটা ছারখার হয়ে যাচ্ছে শান্তি চৌধুরী। তিনি ছেলেকে কিভাবে বোঝাবেন ওই বোবা মেয়ে তার যোগ্য নয়। চৌধুরী ভিলায় সে একদম বেমানান। তিনি ভেবেছিলেন মীরার চলে যাওয়ার ব্যাপারটা কাজে লাগাবেন, কিন্তু না, ছেলেতেও বউ ছাড়া একটা মুহূর্ত কাটাতে পারছে না। রাগে গজগজ করতে করতে তিনি নিজের রুমের দিকে হাঁটা ধরে বাদ সাধল বুৎসা। আরে মম, তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? খাবে না? এ কি ভাইয়া, আপনি তো দেখছি কিছুই খাচ্ছেন না। বলেই মিলি তুর্যর প্লেটে আরও খাবার ভরিয়ে দিল। আর তা তৃপ্তির সঙ্গে চেয়ে দেখছেন আহাদ সাহেব। বোনের অনুপস্থিতিতে ওনার ছোট্ট মিলি সব কিছু সামলে নিচ্ছে ভেবে হাসি ফুটে ওঠে মুখে। আজ আহাদ সাহেবের একমাত্র বোনের কথা খুব করে মনে পড়ছে। ওনার বোনটা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো তার কিছু অন্যরকম হতো। মিলির জায়গায় ওনার বোন থাকতেন আর একমাত্র জামাইকে নিজ হাতে সযত্নে খাওয়াতেন। গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলেন আহাদ সাহেব। তোর ঘাড়ে কিভাবে ব্যথা পেলি? কি অবস্থা, দেখি দেখি। মাহিত তড়িঘড়ি দেখতে গেলে তুর্য কথায় অপ্রস্তুত হয়ে যক্ষা রোগী নাই কাশতে থাকে। আর চোখে মীরাকে একবার দেখে নিয়ে উত্তর দেয় তুর্য। তুর্যের এহেন কথাই আহাদ সাহেবও অপ্রস্তুত হয়ে যান, তবে সেটা প্রকাশ করলেন না। তিনি নিজের মতো করে খেতে থাকলেন। আর মিলিত পারে না টেবিলে নিচে গিয়ে বসে। এদিকে মীরা নিজের কাণ্ডের কথা মনে করে নজর এদিক ওদিক করতে থাকে। সে লজ্জার সাথে সাথে ভীষণ অনুতপ্ত। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তুর্য মীরার উদ্দেশ্যে বলে। নিমিষে মীরার লজ্জারাঙ্কা মুখটা অন্ধকারে ঢেকে যায়। সেভাবে ছলছল নয়নে ভাইয়ের দিকে তাকায়। মাহির বুঝতে পারে তার কলিজার টুকরোটা আজ যেতে চাইছে না, তাই সে তুর্যকে উদ্দেশ্য করে বলে, ও থাক না দুদিন পরে আমি গিয়ে দিয়ে আসবো। মাহির বুঝতে পারে বন্ধু তার উপর রেগে আছে, তাই আর কথা বাড়ল না। সবাই নিজের মতো করে খাচ্ছে, কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভাঙল মীরার জোরে গ্লাস রাখার শব্দে। মীরা তার ভাইকে হাতে ইশারায় কি যেন বোঝালো, অতঃপর উঠে চলে গেল নিজের রুমে। এখানে উপস্থিত সকলে ব্যাপারটা বুঝলেও তুর্য কিছুই বুঝল না। দেখ তুর্য, কারো ইশারা বুঝতে গেলে, স্পেশালি যারা কথা বলতে পারে না, তাদের ক্ষেত্রে সর্বপ্রথম সেই মানুষটাকেই বুঝতে হবে। টিফিনের ঘন্টা বাজতেই হইহুল্লোড় শুরু হয়ে গেছে চারিদিকে। তবুও মীরার মধ্যে কোনো রকম হেলদোল দেখা যাচ্ছে না। আগের ক্লাসটা না হওয়ার সুবাদে সে একটা গল্পের বই পড়ছিল, আর এখনও পড়ে যাচ্ছে। তার আশেপাশে কি হচ্ছে সেদিকে কোনো হুঁশ নেই। সে এখন গল্পের মধ্যে মজে আছে। 6 বছর আগে সেও এভাবে বান্ধবীদের সাথে হইহুল্লোড় করে বেড়াতো, কিন্তু এখন সে নিশ্চুপ, প্রয়োজন ছাড়া নিজের জায়গা ছেড়ে ওঠে না। প্রথম শোকাহত কারণে এভাবে থাকলো, পরবর্তীতে তা অভ্যাসে পরিণত হয়। মীরা এখন দ্বাদশ শ্রেণীতে পড়ছে। তার দুই প্রিয় বান্ধবী নাবিলা ও কুসুম বর্তমানে কলেজে 2য় বর্ষের ছাত্রী। সেও তো তার বান্ধবীদের সাথেই এখন কলেজে পড়তো। যদি না সেদিন সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘটত, তবে সে থেমে নেই, একটু পিছিয়ে গেছে মাত্র। তাতে কি, তার মধ্যে তার মেধা সেই একই আছে। তখনও তার সবার প্রথমে নাম উঠত, আর এখনও। মীরার দুই বান্ধবী প্রতিদিন টিফিন টাইমে মীরার ক্লাসরুমে এসে সেই সময়টুকু আড্ডা দিত। মীরা চুপ থাকলেও দুই বান্ধবীর গল্প খুব করে উপভোগ করত, কিন্তু এখন সেটা আর হওয়ার সম্ভব নয়। তা তো সেই কবেই চলে গেছে তাদের নিজ লক্ষ্যের দিকে, মীরার থেকে 2 ধাপ এগিয়ে। আর কোনোদিনও তাদের সাথে আগের মতো আড্ডা দেওয়া হবে না। হয়তো বিকেল 4:10 মীরা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার ভাইয়ার। মাহির তাকে স্কুলে পৌঁছে দিয়ে বোনকে আদর করে তবে অফিসে গেছে। আর যাওয়ার আগে বলে গেছে সে আজ ড্রাইভারকে আসতে না করে দিয়েছে, তাকে সে নিজে নিতে আসবে। প্রায় 7 মাস পর দেশে ফিরেছে শুভ।
তার মায়ের মতো তার নিজেরও এই দেশটা অতি প্রিয়। আর প্রিয় হবে নাই বা কেন? এই দেশে যে তার বাবা ব্যতীত সকল প্রিয় মানুষগুলোর বাস। আজ সে তার একটা কাছের বন্ধু দেবব্রত ব্যানার্জির সাথে দেখা করতে যাচ্ছে বসুন্ধরা কফি শপে। এদেশে আসলেই শুভ এই দেবব্রত নামের ছেলেটার সাথে দেখা করে এবং দুজনে একসঙ্গে অনেকটা সময় কাটায়। তাদের প্রথম সাক্ষাৎ হয় হসপিটালে বুশরার জন্মের সময়। শুভর মাকে ওটিতে ঢোকানোর পর সবাই যখন চিন্তায় অস্থির, শুভ তখন করিডোরে এক কোণে দাঁড়িয়ে মনে মনে মন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছিল তার মায়ের সমস্ত কষ্টগুলো যেন দূর হয়ে যায় সেই উদ্দেশ্যে। ছোট্ট শুভ তার মায়ের আর্তনাদ শুনে বুঝেছিল তার মায়ের ভীষণ কষ্ট হচ্ছে। তখন সেই সময়ে তার সামনে উপস্থিত হয়েছিল গুলুমুলু দেবব্রত। দু হাতে তার দুটো চকলেট, একটা সে খাচ্ছিল আর ওপরটা হাতে ধরেছিল। হাতে ধরা চকলেটটা দেবব্রত শুভর দিকে এগিয়ে দিয়ে বলেছিল, তুমি আমার বন্ধু হবে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়েছিল সেদিনকার ছোট্ট শুভ। তার মনে হয়েছিল সামনে দাঁড়ানো নির্বোধ ছেলেটাকে একটা খুশি মারতে। আবারও ছেলেটা বলতে শুরু করে, আমি দেবব্রত ব্যানার্জি। আমার ভাই হয়েছে, একটু আগেই হয়েছে। জানো, আমার এখন খুব ভালো লাগছে। দেব বেটা, তুমি এখানে কি করছো? দেখি চলো।